অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবী আজকের মতো এত কোলাহলপূর্ণ ছিল না। মানুষ প্রকৃতির এত কাছাকাছি ছিল যে মাঝে মাঝে মনে হতো গাছপালা, বাতাস আর পাখিরাও মানুষের মনের কথা বোঝে। এমনই এক সময়ে ছোট এক গ্রামের প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ কাঠুরে, চাচা রহিম। তার ঘরটি ছিল কাঠের তৈরি, পুরনো আর জরাজীর্ণ, কিন্তু সেখানে এক অদ্ভুত শান্তি ছিল। রহিম অন্যদের মতো সাধারণ কাঠুরে ছিলেন না। অন্য লোকেরা গাছকে শুধু কাঠের স্তূপ মনে করত, জ্বালানি, বাজারের রোজগার বা শীতের রাতে আগুন জ্বালানোর মাধ্যম। কিন্তু রহিমের কাছে গাছগুলো ছিল জীবন্ত, যেন তারা শ্বাস নেয়, তাদের হৃৎস্পন্দন আছে, তারা অনুভব করতে পারে। সে প্রায়ই গ্রামবাসীদের বলতো, গাছেরও প্রাণ আছে বাবা, ওরাও কাঁদে, হাসে, শুধু আমরা শুনতে পাই না। লোকেরা হাসত, মাথা নাড়ত, কিন্তু রহিমের বিশ্বাস অটুট ছিল। সে যখনই জঙ্গলে পা রাখত, পায়ের আঙুলে ভর দিয়ে চলত, যেন তার পায়ের চাপে মাটির কষ্ট না হয়। জঙ্গলের নীরবতাকে সে এতটাই শ্রদ্ধা করত, যেন সে কোনো মসজিদে প্রবেশ করছে। তার কুড়ালে কখনোই কোনো জীবন্ত ডালে লাগত না। সে শুধু সেই গাছগুলোই বেছে নিত যা শুকিয়ে গেছে, যাদের আয়ু শেষ হয়ে গেছে। প্রথম কোপটি দেওয়ার আগে সে মাথা নিচু করে মাফ চাইত। ভাই গাছ, আমাকে মাফ করে দিও, তোমার কাঠ কোনো ঘরে আলো জ্বালাবে। রহিম গরিব ছিলেন ঠিকই, কিন্তু তার মনটা ছিল রাজার মতো। শুকনো কাঠ বিক্রি করে যেটুকু খাবার জুটত, তাতেই তিনি খুশি থাকতেন এবং আল্লাহর শুকর আদায় করতেন। তার স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিলেন এবং কপালে কোনো সন্তানও ছিল না, না ছেলে না মেয়ে, শুধু স্মৃতি ছিল। আর সেই স্মৃতির মাঝে জঙ্গলটাই ছিল তার ঘর। পাখিরা তার সাথে ভাব জমাত, গাছেরা তার নীরবতা চিনত, এবং বাতাস সেই নিঃসঙ্গ বৃদ্ধের শ্বাস-প্রশ্বাস শুনতে পেত। তার জীবনটা ছিল সাদামাটা, কিন্তু সেই সরলতাই ছিল গভীর শান্তি। তারপর এক বছর এমন কঠিন শীত এলো, যা গ্রামবাসী বহু যুগেও দেখেনি। হাড় কাঁপানো বাতাস যেন শরীর কামড়ে ধরছিল। বরফের চাদর সবকিছু ঢেকে ফেলেছিল। রহিমের কুঁড়ে ঘরের দরজার নিচ দিয়েও বরফের সূক্ষ্ম কণা ঢুকে পড়ত, যেন শীত তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। কাঠ কমে আসছিল, খাবার ফুরিয়ে আসছিল, এবং তার ওপর মহাজন জব্বারের ঋণের বোঝা মাথার ওপর ঝুলছিল। জব্বার সেই লোভী লোক, যার চেহারাতেও দয়ার কোনো চিহ্ন ছিল না। এক সকালে আকাশ থেকে তুলোর মতো বরফ পড়ছিল, তখন দরজায় জোরে টোকা পড়ল। রহিম কাঁপতে কাঁপতে দরজা খুললে দেখল সামনে জব্বার দাঁড়িয়ে। তার জুতোয় বরফ জমে আছে এবং মুখে সেই কঠোরতা আর নিষ্ঠুরতা। সে ধমক দিয়ে বলল, রহিম, আমার ধৈর্য শেষ হয়ে গেছে। এই সপ্তাহের আগে টাকা দাও, নইলে এই কুঁড়ে ঘর আর জমি বিক্রি করে দেব। তুমি খোলা আকাশের নিচে গিয়ে থেকো। এই কথা শুনে রহিমের মনে হলো যেন পৃথিবীটা হঠাৎ ছোট হয়ে তার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। মনে হলো শীত শুধু বাইরে নয়, তার ভেতরেও ঢুকে গেছে। শুকনো গাছ কোত্থেকে আনবে? জঙ্গল তো বরফে ঢাকা। সাদা নীরবতা সবকিছু গ্রাস করে নিয়েছে। জব্বার তার অসহায়ত্ব বুঝতে পেরে চোখে এক ধূর্ত হাসি নিয়ে বলল, একটা উপায় আছে যাতে তোমার পুরো ঋণ মাফ হতে পারে। এমনকি আমি তোমাকে এত টাকাও দিতে পারি যে পুরো শীত আরামে কেটে যাবে। রহিমের বুকের ভেতরটা নড়ে উঠল। সে তার বলিরেখা পড়া মুখ তুলে বলল, কি শর্ত জব্বার সাহেব? জব্বার লম্বা শ্বাস নিল, যেন সে তার কথার প্রভাব আগেই উপভোগ করছে। শিকারীরা বলেছে, জঙ্গলের গভীরে কুয়াশার উপত্যকায় এক বিশাল ওক গাছ আছে। লোকে বলে ওটা 1000 বছরের পুরনো। তার কাঠ লোহার মতো শক্ত আর রং অম্বর পাথরের মতো। আমার ওই গাছটা চাই। আমার প্রাসাদের দরজার জন্য ওটা কেটে নিয়ে এসো। আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা দেব। রহিমের শ্বাস কিছুক্ষণের জন্য আটকে গেল। 1000 বছরের পুরনো গাছ, সেই গাছ যাকে গ্রামবাসীরা পূর্বপুরুষদের গাছ বলতো, আবার কেউ কেউ বলতো জঙ্গলের মা। এই গাছ প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁড়িয়ে আছে, যেখানে মুসাফিররা ছায়ায় বসে দোয়া করত। রহিমের বুকের ভেতরটা শিউরে উঠল। অসম্ভব, ওটা তো জঙ্গলের মূল শিকড়। তাকে কাটা মানে পুরো উপত্যকার শ্বাস বন্ধ করে দেওয়া। সে কিভাবে তাকে জব্বার তার অসহায়ত্ব বুঝতে পেরে চোখে এক ধূর্ত হাসি নিয়ে বলল, আরে, ওটা তো কাঠ, সাধারণ কাঠ, যা কিছুই অনুভব করে না। তোমরা মানুষরা শুধুই গাল গল্প বানাও। যা করার করো, হয় ওই গাছ, না হয় তোমার কুঁয়ে ঘর আর জীবন। সিদ্ধান্ত সোজা। এই বলে সে এমনভাবে ঘুরে চলে গেল, যেন জীবন মরণের সিদ্ধান্তটা তার কাছে একটা খেলা, অন্য কারো জীবনের বোঝা তার কাছে শুধুই বিনোদন।
তার পায়ের নিচে বরফ মড়মড় করে ভাঙছিল আর রহিমের বুকের ভেতরটাও একইভাবে ভেঙে যাচ্ছিল। দরজা বন্ধ হতেই কুঁড়েঘরে এক দীর্ঘ নীরবতা নেমে এলো, এমন নীরবতা যা শীতের চেয়েও বেশি কষ্টদায়ক। রহিম বসে পড়ল, মাথা দুই হাতে চেপে ধরল। তার ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে নিজের কুঁড়েঘর, নিজের শেষ আশ্রয়, আর অন্যদিকে জঙ্গলের মা। সেই রাতে সে ঘুমাতে পারল না। তার পাতলা ছেঁড়া বিছানাটা এতটাই ঠান্ডা ছিল যেন মনে হচ্ছে হাড়ের ভেতর বরফ ঢুকে যাচ্ছে। সে সারা রাত এই দ্বিধায় ছটফট করতে লাগলো। সকালের প্রথম আলো যখন ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ভেতরে এলো, রহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু বাধ্য হয়েই তাকে এটা করতে হচ্ছে। সে তার ভারী কুড়ালটা তুলে নিল, সেই কুড়াল যা দিয়ে সে কখনো কোনো জীবন্ত গাছে আঘাত করেনি। তারপর তার পুরনো পশমি চাদরটা কাঁধে জড়িয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে রওনা দিল। রাস্তা ছিল অত্যন্ত কঠিন, হাঁটুর সমান বরফ জমেছিল। প্রতি কদমে পা দেবে যাচ্ছিল আর জোর করে টেনে তুলতে হচ্ছিল। বাতাসে এক অদ্ভুত শব্দ ছিল, যেন প্রতি কদমে বাতাস রহিমকে প্রশ্ন করছে। ঠান্ডা তার মুখে সুঁইয়ের মতো বিঁধছিল, কিন্তু সে থামল না। সে ঘন্টার পর ঘন্টা হাঁটতে লাগল, জঙ্গলের সেই গভীরতায় যেখানে তার পা আগে কখনো পড়েনি। গাছের ওপর বরফের স্তর জমেছিল, ডালপালা নুয়েছিল, যেন পুরো পৃথিবীর শীতে ক্লান্ত হয়ে পড়েছে। অবশেষে সে কুয়াশার উপত্যকায় পৌঁছালো। এখানে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজের হৃদস্পন্দনও জোরে শোনা যাচ্ছিল। কুয়াশা বাতাসে ভাসছিল, যেন কেউ বাতাসে দুধ গুলে দিয়েছে। আর সেই নীরব কিন্তু ভয় জাগানো পরিবেশের মাঝে দাঁড়িয়েছিল সেই বিশাল গাছ, তার পুরো শান শওকত, গাম্ভীর্য আর মর্যাদা নিয়ে। রহিমের শ্বাস যেন আটকে গেল। গাছটা মানুষের বর্ণনার চেয়েও অনেক বড়, অনেক বিশাল, অনেক বেশি জীবন্ত ছিল। তার কাণ্ডের পরিধি এতটাই বড় যে 10 জন মানুষ হাত ধরাধরি করেও পুরোটা ঘিরতে পারবে না। তার ডালগুলো আকাশের দিকে নুয়ে ছিল না, বরং সোজা হয়ে দাঁড়িয়েছিল, যেন মেঘগুলোকে ধরে রেখেছে। শিকড়গুলো মাটির ওপর দিয়ে এমনভাবে ছড়িয়েছিল যেন সময়ের শিরা উপশিরা, যার ভেতর দিয়ে ইতিহাস বয়ে চলেছে। শীতের মধ্যেও গাছটা ছিল জীবন্ত, স্পন্দনশীল, শ্বাস নিচ্ছে এমন। তার গায়ে শ্যাওলা জমেছিল, যা এক অদ্ভুত ম্লান আলোয় জ্বলছিল। রহিম তার কাছে গেল, পা ফেলছিল খুব সাবধানে। তারপর সে তার খসখসে হাতটা গাছটার ঠান্ডা কাণ্ডে রাখল। মুহূর্তের মধ্যে সে এক হালকা উষ্ণতা অনুভব করল, যেন গাছটা তার হাত ধরে ফেলেছে, যেন বলছে, এসেছো, আমি তোমাকে চিনি। রহিমের চোখ ভিজে গেল। সে কাঁপা গলায় ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিও, আমার কোনো উপায় ছিল না। মানুষের নিষ্ঠুরতা আর লোভ আমাকে এখানে টেনে এনেছে। আমার জীবনের বদলে তোমার জীবন, এ কেমন সওদা। সে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। তারপর কুড়ালটা তুলল, দুই হাতে শক্ত করে ধরল, যেন নিজেকে ধোঁকা দেওয়ার জন্য শক্তি সঞ্চার করছে। সে লম্বা শ্বাস নিল এবং কোপ দেওয়ার জন্য ধারালো দিকটা কাণ্ডের কাছে আনল। কিন্তু যেই না ধারালো লোহাটা গাছের ছাল স্পর্শ করতে যাবে, তার হাত থেমে গেল। বাতাসে স্থির হয়ে গেল। সেই থেমে যাওয়ার মধ্যে কিছু একটা ছিল, ভেতর থেকে জেগে ওঠা এক অনুভূতি। রহিম ওপরে তাকালো। ডালের মাঝে শীতে জবুথবু হয়ে বসে আছে এক ছোট্ট পাখি। গাছের কোটরে ঘুমন্ত এক পেঁচা উঁকি দিচ্ছে। গাছটা শুধু কাঠ ছিল না, এটা ছিল একটা ঘর, একটা আশ্রয়, শত বছরের সাক্ষী। এর ভেতরে জীবন ছিল, গল্প ছিল, প্রজন্ম ছিল। সে 1 ঘন্টায় কিভাবে এটাকে শেষ করে দেবে, শুধু এক লোভী মানুষের প্রাসাদের দরজার জন্য? রহিমের হাত আলগা হয়ে গেল। কুড়ালটা ধীরে ধীরে নিচে নেমে এলো। এক সময় ধাতব অংশটা মাটিতে স্পর্শ করল। তারপর সে ওটাকে জোরে দূরে ছুঁড়ে ফেলে দিল, যেন সেই পাপ থেকে নিজেকে মুক্ত করল। রহিম একদম ভেঙে পড়ল। তার কাঁধ কাঁপতে লাগল, চোখের সামনে কুয়াশা ঝাপসা হয়ে এলো এবং সে বরফের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। হাড় কাঁপানো বরফ তার হাঁটু অবশ করে দিল, কিন্তু তার বুকের ভেতর আগুন জ্বলছিল, কষ্টের, অসহায়ত্বের আর হয়তো কিছুটা লজ্জারও। সে 2 হাত মাটিতে রেখে ঝুঁকে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। জব্বার আমার কুঁড়েঘর নিয়ে যাক, শীতে আমার শরীর মরে যাক, কিন্তু আমার আত্মা এই সৌন্দর্যকে হত্যা করে মরবে না। আমি সেই মানুষ হব না যে তোমার ইতিহাসকে শেষ করে দেবে। হে মহান গাছ। তার কান্না জঙ্গলের নীরবতায় মিলিয়ে গেল। বরফের টুকরো তার চুলে, দাড়িতে আর কাপড়ে জমতে শুরু করল। কিন্তু সেই মুহূর্তে শীতের অনুভূতির চেয়ে তার ভেতরের কষ্টটা অনেক বেশি ছিল। কিছুক্ষণ সে ওভাবেই কাঁপতে থাকল। তারপর ধীরে ধীরে উঠে গাছের কাণ্ডে হেলান দিয়ে বসল। রহিম ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং ঠিক করল ভবিষ্যতের চিন্তা করার আগে কিছুক্ষণ বিশ্রাম নেবে।
সে কাঁপতে কাঁপতে তার থলিতে হাত দিল। তার কাছে খাবার বলতে মাত্র দুটো জিনিস ছিল, এক টুকরো শুকনো রুটি আর পুরনো পনির যা শক্ত হয়ে জমে গেছে। হয়তো এটাই তার শেষ খাবার। সে রুটিটা বের করে ধীরে ধীরে ভাঙল। লোকমাটা মুখে দেবে এমন সময় হঠাৎ ওপরের ডালে খসখস শব্দ হলো। সে চমকে উঠল। মাথা তুলে যা দেখল তাতে অবাক হয়ে গেল। এক অদ্ভুত দেখতে কাঠবিড়ালি। এমন কাঠবিড়ালি সে তার দীর্ঘ জঙ্গলের জীবনেও কখনো দেখেনি। ঠিক তার মাথার উপরের ডালে বসেছিল। এর রং সাধারণ বাদামি বা ছাই রঙের ছিল না, এর লোম ছিল রথটে, কিন্তু সাধারণ লাল নয়। রোদে সেটা এমনভাবে জ্বলছিল যেন তার উপর সোনার গুঁড়ো ছড়ানো আছে। তার বড় বড় মধুর মতো চোখগুলো ছিল অসম্ভব পরিষ্কার আর বুদ্ধিলিপ্ত। এমন দৃষ্টি সাধারণ কাঠবিড়ালির হয় না। সে এমনভাবে তাকাচ্ছিল যেন মানুষের মনের ভেতর চলা যুদ্ধটা সে পরিষ্কার পড়তে পারছে। কয়েক মুহূর্তের পরই সে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় গাছ বেয়ে নিচে নেমে রহিমের কয়েক কদম সামনে এসে দাঁড়ালো। সে ভয় পেল না, পালালোও না, শুধু শান্তভাবে তাকিয়ে রইল, যেন বলছে, আমি জানি তুমি কে আর কেন কাঁদছ। রহিমের ঠোঁটে ক্লান্ত কিন্তু মায়ার হাসি ফুটল। সে রুটির ছোট্ট টুকরোটা বাড়িয়ে দিয়ে বলল, নাও ছোট্ট বন্ধু, মনে হচ্ছে তুমিও আমার মতো ক্ষুধার্ত। আমার শেষ খাবারটুকু আমার সাথে ভাগ করে নাও। কাঠবিড়ালি এগিয়ে এলো, রুটিটা নিল এবং কয়েক সেকেন্ডেই চিবিয়ে শেষ করে ফেলল। সে ক্ষুধার্ত ছিল, কিন্তু এক অদ্ভুত আভিজাত্যের সাথে খাচ্ছিল। তারপর সে এমন কিছু করল যা রহিমকে অবাক করল এবং ভেতর থেকে নাড়িয়ে দিল। কাঠবিড়ালি তার খুব কাছে এলো, তার নরম ছোট্ট থাবা দিয়ে রহিমের জুতো স্পর্শ করল, যেন কোনো মানুষ হাত রেখে বলছে, এসো। তারপর সে হঠাৎ পূর্ব দিকে দৌড় দিল, কয়েক কদম গিয়ে থেমে গেল, ঘুরে রহিমের দিকে তাকালো এবং তার ঘন লালচে লেজটা নাড়ল। এই ভঙ্গিতে একটা অদ্ভুত আমন্ত্রণ ছিল, ইশারা করে যেন বলছে, আমার সাথে এসো, কিছু একটা তোমাকে দেখানোর আছে। রহিম অবাক হয়ে চোখ পিটপিট করল। এটা কি চায়? এক মুহূর্তের জন্য ভাবল হয়তো আরও খাবার চাইছে, কিন্তু কাঠবিড়ালি আবার একই কাজ করল। দৌড় দিল, থামল, পেছনে তাকালো, তারপর শীষের মতো হালকা শব্দ করল। সেই শব্দের ডাক ছিল, কোমলতা ছিল, বিশ্বাস ছিল। রহিমের মনের গভীর থেকে একটা টান অনুভব হলো। মনে হলো যেন এই গাছের কৃতজ্ঞতা, তার মনের দোয়া বা কোনো গোপন শক্তি তাকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে। সে গায়ের বরফ ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং কুড়ালটা তুলে নিল। তবে এবার কাটার জন্য নয়, বরং পথে কোনো বিপদ এলে নিজেকে বাঁচানোর জন্য। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সিদ্ধান্তটা সঠিক। তারপর সে মুখে এক ম্লান কিন্তু শান্ত হাসি নিয়ে সেই সোনালি কাঠবিড়ালির পিছু পিছু চলতে শুরু করল। কাঠবিড়ালি খুব জোরে দৌড়াচ্ছিল না, সে এমন গতি রাখছিল যাতে রহিম সহজেই তার পিছু নিতে পারে। সে তাকে জঙ্গলের আরও গভীর অংশে নিয়ে যাচ্ছিল। রাস্তা সরু হয়ে আসছিল, গাছের ডালপালা উপরে মিলেমিশে এমন এক ছাদ তৈরি করেছিল যে আকাশ আর দেখা যাচ্ছিল না। আলো কমে আসছিল, বাতাসে আর্দ্রতা বাড়ছিল এবং কোথাও কোথাও বরফ সরাসরি না পড়ে ডালপালার ফাঁক গলে ঝরছিল। রহিমের মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, ভয়ও লাগছিল, আবার বিস্ময় আর অদ্ভুত এক আশাও জাগছিল, যেন এই ছোট্ট প্রাণীটি কোনো গোপন রহস্য জানে, কোনো গোপন পথ বা গন্তব্য। কিন্তু সেই চিন্তা বেশিক্ষণ মাথায় রাখল না। সে শুধু জানত যে কাঠবিড়ালিটাকে ডাকছে এবং সে সেই ডাকে সাড়া দিতে বাধ্য। সে নীরবে সোনালি কাঠবিড়ালির পিছু পিছু এগিয়ে চলল জঙ্গলের সেই অংশের দিকে যেখানে আলো কমে আসছে, ছায়া ঘন হচ্ছে এবং বাতাসে এক অদ্ভুত পরিবর্তনের আভা, যেন এই যাত্রার শেষে কোনো অজানা গল্প রহিমের জন্য অপেক্ষা করছে। বাতাসে এক অদ্ভুত কোমল সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, এমন গন্ধ যা মানুষের মনকে নিমিষেই শান্ত করে দেয়। ভেজা মাটির গন্ধ, বৃষ্টির পর মাটি থেকে যে সোদা গন্ধ ওঠে তার সাথে মিশেছিল এমন এক ফুলের সুবাস যা শীতে কখনো ফোটে না। যেন বাতাসে কোনো অদেখা বসন্তের আভাস ভাসছে, যেন শীতের নিষ্ঠুরতা হঠাৎ এক নরম নিঃশ্বাস ফেলেছে। রহিম কয়েক মুহূর্ত অবাক হয়ে দাঁড়িয়ে সেই সুগন্ধ অনুভব করতে লাগল। তার মনে হলো বাতাস নিজেই তাকে কিছু বলতে চাইছে, কোনো গোপন কথা, কোনো ইশারা। সে জানত না, একদমই জানত না যে গাছের ওপর দয়া করার এই সরল সিদ্ধান্ত তার সামনে এমন এক পৃথিবীর দরজা খুলে দিয়েছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। সে এটাও জানত না যে এই ছোট্ট কাঠবিড়ালি, যাকে সে এতক্ষণ শুধুই এক ক্ষুধার্ত প্রাণী ভাবছিল,
সে আসলে জঙ্গলের সবচেয়ে মূল্যবান গুপ্তধনের প্রহরী, এমন এক গুপ্তধন যা সোনার চেয়েও দামি এবং যা মাটির নিচে লুকিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো এক সৎ মানুষের অপেক্ষায়। রহিম কাঠবিড়ালিকে দেখে মনে এক অদ্ভুত মায়া অনুভব করল। সেই ছোট্ট প্রাণীটি ক্ষিপ্র ও চপলা পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছিল, যেন হাওয়ায় ভাসছে। যখনই বৃদ্ধ কাঠুরে পিছিয়ে পড়ত, সে তখনই থামত, ছোট্ট মাথা ঘুরিয়ে তাকাত, যেন বলছে, এসো, আমি এখানেই আছি, পথ হারিও না। এই ভঙ্গিতে এতই নিষ্পাপ ভালোবাসা ছিল যে রহিমের মুখে আপন মনেই হাসি ফুটে উঠল। কাঠবিড়ালি তাকে একের পর এক সরু পথ দিয়ে নিয়ে চলল। বরফে ঢাকা গাছ, শুকনো পাতার মর্মর শব্দ, ঠান্ডা বাতাসের কামড় সব পেছনে ফেলে এলো। রহিমের মনে হলো সে সাধারণ কোনো জঙ্গলে নেই, বরং কোনো স্বপ্নের পথে হাঁটছে। পথ বদলালো, আলো কমে এলো, কিন্তু বাতাসে সেই রহস্যময় সুগন্ধ প্রতি কদমে আরও গাঢ় হতে লাগল। অবশেষে কাঠবিড়ালি তাকে এক পাথুরে গর্তের কাছে নিয়ে এলো। জায়গাটা একটা জমে যাওয়া ঝর্ণার পেছনে লুকানো ছিল। ঝর্ণার বরফ সূর্যের আলোয় ম্লান সাদা আভায় জ্বলছিল, যেন কেউ চাঁদের আলো জমিয়ে রেখেছে। এখানে এক অদ্ভুত পরিবেশ ছিল। সূর্যের আলো সরাসরি পৌঁছচ্ছিল না, কিন্তু জায়গাটিতে এক বিস্ময়কর উষ্ণতা ছিল, যেন বাতাস নিজেই কোনো পবিত্র প্রদীপের আগুনে জ্বলছে। কঠিন শীত যেন এই জাদুকরী জায়গার বাইরেই থমকে গেছে, যেন এই জাদুকরী জায়গার সম্মানে শীত তার বরফ শীতল থাবা গুটিয়ে নিয়েছে। বাতাসে এক পবিত্র নীরবতা ছিল যা হৃদয়ে ছুঁয়ে যাচ্ছিল। কাঠবিড়ালি একটা বিশাল পড়ে থাকা গাছের গুঁড়ির কাছে গিয়ে থামল। গুঁড়িটায় ঘন সবুজ শ্যাওলা জমেছিল, ভেজা এবং নিস্তব্ধ। ছোট্ট থাবা দিয়ে সে মাটি খুঁড়তে শুরু করল, খুব আগ্রহ আর ব্যাকুলতার সাথে। কিছুক্ষণ পরেই সে থেমে রহিমের দিকে তাকালো, তার মধুর মতো চোখ দিয়ে, সেই উজ্জ্বল উষ্ণ নিষ্পাপ চোখ, যেন বলছে, দেখো, এটা তোমার জন্য। রহিম কাছে গেল, হাঁটু গেড়ে বসল এবং তার ক্লান্ত বুড়ো হাত দুটো বরফের ওপর রেখে ঝুঁকে দেখল। তার শ্বাস মুহূর্তের জন্য আটকে গেল, যেন তার সামনে হঠাৎ কোনো অলৌকিক দৃশ্য ভেসে উঠেছে। পচা পাতার পাতলা স্তরের নিচে এক অদ্ভুত প্রাণশক্তিতে ভরা একগুচ্ছ মাশরুম উঁকি দিচ্ছে। এমন মাশরুম সে তার সারা জীবনের কাঠুরে জীবনে জঙ্গলের পথে কখনোই দেখেনি। ওগুলো ছিল বড়, ভারী আর মজবুত। মাশরুমগুলোর মাথা ছিল গাঢ় লাল রঙের, এমন লাল যা অস্তগামী সূর্যের আভাতেও দেখা যায় না, আর তার উপর সোনার মতো বিন্দুগুলো এমনভাবে জ্বলছিল যেন কেউ রাতের তারা ছিটিয়ে দিয়েছে। ওগুলো থেকে বের হবার সুগন্ধটা ছিল অদ্ভুত, তীব্র কিন্তু মন মাতানো। কস্তুরীর মতো ঘ্রাণ আর তার সাথে বৃষ্টির ভেজা মাটির সোদা গন্ধ, এই দুইয়ের মিশ্রণ এমন এক অনুভূতি তৈরি করছিল যেন আত্মা নতুন জীবন ফিরে পাচ্ছে। রহিমের মনে তার দাদির বলা পুরনো গল্পগুলো বিদ্যুতের মতো খেলে গেল। সেই রূপকথার বাদশাহী মাশরুম, সোনালী গুপ্তধন, সেই বিরল মাশরুম যার ব্যাপারে বলা হতো যে ওগুলো শুধু সৎ হৃদয়ের মানুষের সামনেই দৃশ্যমান হয়, শুধু তারাই দেখতে পায় যাদের মন অন্যের ওপর অত্যাচার করা থেকে বিরত থাকে। বলা হতো এর একটা ছোট দানা দুরারোগ্য ব্যাধি সারিয়ে দিতে পারে, এবং রাজপ্রাসাদের কবিরাজরা সোনার দামে এটা কিনতে রাজি থাকে। রহিমের হাত কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার আঙুলগুলো ছিল ঠান্ডা, কিন্তু তার আত্মা যেন মুহূর্তেই উষ্ণ হয়ে উঠল। যেই সে একটা মাশরুম স্পর্শ করল, সেটার পুরো শরীরে এক নরম উষ্ণ শক্তি অনুভব করল। সেই শক্তি মুহূর্তের মধ্যে তার শরীরের ক্লান্তি দূর করে দিল, যেন বছরের পর বছর বয়ে বেড়ানো বোঝা নেমে গেল এবং মনের উপর জমে থাকা বিষাদের কুয়াশা কেটে গেল। তার চোখ ভিজে এলো। সে কাঠবিড়ালির দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতা, বিস্ময় আর ভালোবাসা সব একসাথে। দুর্বল গলায় সে বলল, এটা কি আমার জন্য তোমার উপহার? ছোট্ট বন্ধু, তুমি কি আমার সামান্য একটু উপকারের বদলায় এত বিশাল গুপ্তধন দিয়ে দিলে? কাঠবিড়ালি খুশিতে ছোট্ট একটা শব্দ করল। সেই শব্দে হাসি, আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্রণ ছিল, যেন বলছে, হ্যাঁ, তুমি এটারই যোগ্য। সেই মুহূর্তে রহিম অনুভব করল এই পৃথিবীটা যতটা বড় মনে হয় আসলে তত বড় নয়। আসল বড় হলো মানুষের মন, সেই মন যা দয়া করে, ভালোবাসা দেয়, আর বিনিময়ে প্রকৃতি তার পায়ের কাছে এমন সব গুপ্তধন এনে দেয় যা সোনার চেয়েও দামি। কাঠবিড়ালি কয়েক সেকেন্ডের জন্য রহিমের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হালকা লাফ দিয়ে একটু দূরে গিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করল। তার ছোট্ট আঙুলগুলো ভেজা মাটিতে পূর্ণ মনোযোগে কাজ করছিল, যেন সে একজন দক্ষ শ্রমিক যে জানে মাটির নিচে কী খনি লুকিয়ে আছে। মাটি সরে যেতেই কয়েক মুহূর্ত পর আরও একগুচ্ছ মাশরুম বেরিয়ে এলো, আগেরগুলোর চেয়েও বড়, আরও সতেজ, যেন জঙ্গল এইমাত্র শ্বাস দিয়ে ওদের জাগিয়ে তুলেছে। রহিম এক মুহূর্তের জন্য বিস্ময় জমে গেল।
তার কাছে এসব স্বপ্নের মতো লাগছিল। সে ধীরে মাথা তুলল, আকাশের দিকে তাকালো এবং মনে মনে শকর আদায় করল। আল্লাহ সত্যিই আমাকে সেই রিজিক দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। এসবই সেই একটা ভালো কাজের প্রতিদান। তার বুক অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেল। কৃতজ্ঞতা, শান্তি আর বিস্ময় সব মিলেমিশে একাকার হয়ে গেল। সে আর সময় নষ্ট করল না। বছরের পর বছর তার সাথে থাকা সেই পুরনো কাপড়ের থলিটা, যেটাতে সে তার সামান্য খাবার রাখত, সেটা দ্রুত খুলল। থলিটা পুরনো, কিনালা ছেঁড়া, কিন্তু আজ মনে হচ্ছিল যেন এই থলিটাও এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। রহিম ঝুঁকে মাশরুমগুলো তুলতে শুরু করল, অত্যন্ত সাবধানে, যেন সে কোনো পবিত্র জিনিস স্পর্শ করছে। প্রতিটি মাশরুম সে পরম মায়ায় তুলছিল। নিচের শিকড়গুলো মাটিতেই রেখে দিচ্ছিল, যাতে আবার জন্মাতে পারে। নিয়ামতের হেফাজত করা, এটাই তো একজন কাঠুলের ধর্ম। যা দেওয়া হয়েছে তা নষ্ট না করা। থলিটা ধীরে ধীরে ভরে উঠল। সেখান থেকে ওঠা সুগন্ধ, সেই গাঢ় লাল রং, সোনালি বিন্দু আর কস্তুরীর ঘ্রাণ সব মিলে থলিটাকে এক ছোট্ট গুপ্তধনে পরিণত করল। যখন থলি ভরে গেল, রহিম সেটা কাঁধে তুলল। কাঁধে বোঝাটা বেশ ভারী ছিল, কিন্তু মনে অদ্ভুত এক হালকা প্রশান্তি ছিল, যেন ওই ভারী থলিটা তার মনের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে। 1 ঘন্টার মধ্যেই তার ভাগ্য, তার অনুভূতি, তার পুরো পৃথিবী বদলে গেছে। যখন সে ফেরার পথ ধরল, কাঠবিড়ালিটা একদম তার কাছে এলো। সেই চনমনে ভঙ্গি, সেই ভালোবাসা মাখা তৎপরতা। সে হালকা লাফ দিয়ে রহিমের কাঁধে উপর বসল। রহিমের বলিরেখা পড়া গালে এক নরম স্পর্শ লাগল। যখন সে তার রেশমি লো বৃদ্ধের খসখসে গালে ঘষল, এক নীরব বিদায়, এক নীরব ধন্যবাদ এবং ভালো থেকো। পরের মুহূর্তেই সে ক্ষিপ্রগতিতে লাফ দিয়ে গাছের আড়ালে হারিয়ে গেল, যেন জঙ্গল তাকে আবার নিজের আঁচলে লুকিয়ে ফেলল। রহিমের মনে আশা আর বিশ্বাসের এক গভীর ঢেউ উঠল। আজ সে আর সেই আগের অসহায় ঋণের বোঝায় নুব্জ মানুষটি নয়। আজ সে এক আলোকিত হৃদয় নিয়ে গ্রামের পথে পা বাড়ালো। সূর্য ডোবার সময় সে যখন গ্রামে পৌঁছালো, বাতাসে তখন কমলা রঙের আভা আর ফসলের ক্ষেতের পাশে লম্বা ছায়া পড়েছে। কিন্তু তার ঘরের সামনে এক অন্য দৃশ্য অপেক্ষা করছিল। মহাজন জব্বার তার সেই কুৎসিত হলুদ দাঁত বের করা হাসি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। সাথে তার 2 পেয়াদা, চোখ রাঙিয়ে নিষ্ঠুর প্রস্তুতির সাথে, যেন মুহূর্তের মধ্যেই তারা রহিমকে ঘর থেকে বের করে দেবে। জব্বার ব্যঙ্গ করে অট্টহাসি দিল এবং জোরে চেঁচিয়ে বলল, দেখো দেখো, খালি হাতে ফিরে এসেছে। কোথায় সেই 1000 বছরের অজ্ঞাতের কাঠ? কি ঘর ছাড়া হওয়া মেনে নিয়েছ? তার গলায় সেই একই অহংকার আর নিষ্ঠুরতা যা বছরের পর বছর রহিমকে পিষে মেরেছে। কিন্তু আজ রহিম অন্য মানুষ। সে শান্তভাবে, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার দিকে তাকালো। আমি গাছ কাটিনি জব্বার, আত্মা টাকা দিয়ে কেনা যায় না, আর জঙ্গল আমাকে তার চেয়েও দামি জিনিস দিয়েছে। এই কথা শুনে জব্বারের চেহারায় মুহূর্তের জন্য বিস্ময় দেখা দিল। তারপরই লোভ জেগে উঠল। রহিম থলিটা খুলল। এমন সুগন্ধ ছড়িয়ে পড়ল যে পেয়াদারাও অবাক হয়ে পিছিয়ে গেল। জব্বার ছোঁ মেরে ভেতরে তাকালো এবং যেন তার আত্মাই লোলুপ হয়ে উঠল। এ তো রাজকীয় মাশরুম! তার চোখ লোভে চকচক করতে লাগল, যেন তার ভেতরের পশুটা জেগে উঠেছে। আমি তোমার ঋণের বদলে এসব নিয়ে নিচ্ছি। রহিম ঝটকা মেরে থলিটা টেনে নিল। তার চেহারায় প্রথমবারের মতো এমন এক কঠোরতা ছিল যা হয়তো সে নিজেও জানত না যে তার মধ্যে আছে। না, তোমার জুলুম আজ শেষ। আমি নিজে শহরে গিয়ে এগুলো বিক্রি করব। এবং সে তাই করল। শহরে পৌঁছে বাদশার বিশেষ কবিরাজের সামনে মাশরুমগুলো রাখল। কবিরাজ মাশরুমগুলো দেখলেন, ঘ্রাণ নিলেন, তাদের উজ্জ্বলতা চিনতে পারলেন এবং এক মুহূর্ত দেরি না করে রায় দিলেন, শাহজাদির চিকিৎসার জন্য আমাদের এগুলোর প্রয়োজন। এর ওজন সমান সোনা তোমার হলো। রহিম সোনা নিয়ে ফিরল, শুধু ধনী হয়ে নয়, বরং মাথা উঁচু করে বাঁচা মানুষ হিসেবে। গ্রামে ফিরে সে জব্বারের মুখের ওপর তার ঋণের টাকা ছুঁড়ে মারল, এমনভাবে যেন মহাজনের অহংকারের প্রাসাদ ধসে পড়ল। তারপর সে নিজের কুড়ে ঘরের জমি কিনল। শুধু তাই নয়, তার গরিব প্রতিবেশীদের জমিও কিনে নিল, যাতে মহাজন আর তাদের ওপর অত্যাচার না করতে পারে। জব্বার এসব সহ্য করতে পারল না। তার মনের কালো লোভ এক অজগরের মতো ফনা তুলল। সে পাগল হয়ে গেল। অন্ধ, বেসামাল হয়ে কুড়াল তুলে দাঁত কিড়মির করতে করতে কুয়াশার উপত্যকার দিকে ছুটল। সে পাগলের মতো এক গাছ থেকে আরেক গাছের দিকে ছুটতে লাগল, যেন সে যে কোনো মূল্যে সেই গুপ্তধনের পথ খুঁজে বের করবে যা তাকে অন্ধ করে দিয়েছে। কিন্তু জঙ্গল তার রহস্য পাপীদের দেয় না। জঙ্গল নির্জীব ছিল না। সে দেখছিল, শুনছিল, বিচার করছিল। কুয়াশা ধীরে ধীরে ঘন হতে লাগল। একসময় জব্বারের মনে হতে লাগল সে যেন কোনো জীবন্ত সত্তার পেটের ভেতর হাঁটছে।
রাস্তা, মাটির ঢিবি, গাছের চিহ্ন সব গায়েব হয়ে গেল। সে পা বাড়ালেই কুয়াশা তার পা জড়িয়ে ধরছিল, যেন তাকে থামাচ্ছে বা হয়তো তাকে গ্রাস করছে। কোথায় সেই গাছ? কোথায় সেই কাঠবিড়ালি? সে পাগলের মতো চিৎকার করতে লাগল, কিন্তু উত্তরে শুধু কুয়াশার গভীর নীরবতা মিলল, এমন নীরবতা যা মানুষের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সে পথ হারালো। ঘণ্টা, দিন, হয়তো রাত, সময়ের হিসেব মুছে গেল। তার গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল, চোখের নিচে কালির দাগ, কাপড় ছিঁড়ে ফালি ফালি। তার মাথায় শুধু একটা জিনিসই অবশিষ্ট ছিল, লোভের সেই প্রতিধ্বনি যা তার নিজেরই মাথায় চক্কর খাচ্ছিল। তারপর সে কুয়াশার মধ্যে ছায়া দেখতে শুরু করল, এমন সব চোখ যা পলক ফেলে না, এমন সব গাছ যা মনে হতো নড়ছে। সে যেদিকেই ফিরত মনে হতো কোনো ছায়া তার উপর ঝুঁকে আসছে। তার মস্তিষ্ক বিকল হতে শুরু করল, শ্বাস এলোমেলো হয়ে গেল। অবশেষে জঙ্গল তাকে সেটাই ফিরিয়ে দিল যা সে সাথে নিয়ে গিয়েছিল, ভয়, লোভ আর অন্ধকারের বোঝা। সে গ্রামে যখন ফিরে এলো তখন সে এক জীবন্ত লাশ, ছেঁড়া কাপড়, পিঁপড়ের গতিতে হাঁটছে, চুল উস্কো খুস্কো, চোখ বিস্ময় আর আতঙ্কে বড় হয়ে আছে। সে বিড়বিড় করতে লাগল, ওরা দেখছিল, গাছগুলো হাঁটছিল, আমাকে আর পাঠিও না, জঙ্গল আমাকে খেয়ে ফেলবে। সেই দিনের পর জব্বার আর কখনো জঙ্গলের দিকে তাকানোর সাহস করেনি। লোভ তাকে জেতায়নি, বরং তার ভিত্তিই নাড়িয়ে দিয়েছিল। আর চাচা রহিম, তিনি তার বাকি জীবনটা শান্তি আর স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিলেন, কিন্তু তার আসল অভ্যেস তিনি ছাড়েননি। তিনি প্রতিদিন জঙ্গলে যেতেন, তবে এখন আর কাঠুরে হিসেবে নয়, বরং একজন রুক্ষক হিসেবে। প্রতি কদমে ছিল নম্রতা, প্রতি নিঃশ্বাসে ছিল শ্রদ্ধা। তিনি সেই বিশাল ওক গাছের চারপাশে কাঠের এক ছোট বেড়া তৈরি করেছিলেন, এমন বেড়া যা ছিল নিরাপত্তার প্রতীক এবং কৃতজ্ঞতারও। আর সব সময় তিনি গাছের গোড়ায় এক মুঠো শুকনো ফল রেখে আসতেন তার সেই সোনালী বন্ধুর জন্য, সেই কাঠবিড়ালির জন্য, যে তাকে শিখিয়েছিল দয়াই হলো পৃথিবীর গুপ্তধনের চাবিকাঠি, আর যে নেক কাজ বনে সে ভাগ্যের ফসল হিসেবে সোনা ঘরে তোলে। গল্প এখানেই শেষ, কিন্তু গল্প কখনো শেষ হয় না। কমেন্টে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন, কোন দেশ থেকে আমাদের শুনছেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন গল্পের সাথে আপনিও থাকতে পারেন।